আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতি কোন পথে? হাসিনা সরকারের গত বছরের অগাস্টের ৫ তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ১৭ বছরের যেই ফ্যাসিজমের অবসান হয়েছে, ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা পথে হাঁটার চেষ্টা করেছিল এবং গত ১৫ মাসে বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি বিশাল একটা রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে বাংলাদেশে নতুন একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণে বাংলাদেশে নতুন রাজনৈতিক নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি ছোট, ছোট অনেক দল মাথাচাড়া দিয়ে উঠতে। কিন্তু পুরনো যে দলগুলো ছিল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা রাজনীতিতে নতুন করে খুব বেশি শক্তিশালী ভূমিকা রেখেছে সেটা আমরা তেমন করে দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পেয়েছি তাদের যে শীর্ষ নেতৃত্ব, এক দলের নেতৃত্ব তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মোটামুটি রাজনীতিতে অনুপস্থিত। অন্য দল যে শীর্ষ নেতৃত্ব তাদের একজন প্রচণ্ড রকমের অসুস্থ, তেমন করে রাজনীতিতে খুব বেশি ভূমিকা রেখেছেন তেমন বলা যাবে না। আরেকজন দেশ ছেড়ে দেশান্তরী আছেন, লন্ডনে আছেন। ১৭ বছর ধরে দেশের বাইরে থেকে দল পরিচালনা করছেন। সুতরাং এ অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে গুণগত খুব বেশি পরিবর্তন বড় দলগুলো থেকে হয়েছে সেটা বলা যাবে না। বাংলাদেশের ইউনূস সরকার যেই সংস্কারের কথা বলেছে, সেই সংস্কারও যে খুব বেশি দূর এগিয়েছে সেটা তেমন করে আমার দৃশ্যমান হয়নি আমাদের কাছে। কেননা এই মুহূর্তে যদি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, আমরা কোথাও কোনো দৃশ্যমান সংস্কারের কিছুই আমরা দেখতে পাইনি অথবা দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাসিনা সরকার নয়, সেখানে এখন ইউনূস আছে এবং ইউনূসকে ক্ষমতায় কারা বসিয়েছে? বিপ্লবী ছাত্র জনতা, রাজনৈতিক দল, দেশে বাইরে অথবা দেশের ভিতরে প্রচণ্ড রকম শক্তিশালী যে গ্রুপগুলো অ্যাক্টিভ আছে হয়তো তারা বসিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সংস্কারের জন্য, দেশকে গণতন্ত্রে ফিরিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো, সেই কাজগুলা গত ১৫ মাস ১৭ মাস ধরে হয়তো করছেন, কিন্তু আমরা তেমন করে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাই না। এখন গতকালকে একটা নির্বাচন হওয়ার কথা ছিল আমাদের আগামী বছরের ফেব্রুয়ারিতে। গতকালকে বা তার আগের দিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে বলেছেন যে তার দেশে আসাটা তার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে না। এই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এখন দেশে মোটামুটি এটা নিয়ে আলোচনা তোলপাড় যে বিএনপির নেতৃত্বে কী নিয়ে চিন্তা করছে। অনেকেই বলছে রাষ্ট্র পরিচালনা এবং রাজত্ব কায়েম করা অথবা নেতৃত্ব দেওয়া, সেটার সাথে জেনারেল মানুষের যেই আবেগের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো খুব একটা স্থান নাই এবং তারেক রহমান যে ডিসিশনটা নিয়েছেন যে দেশে আসাটা তার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে না, সেটা সেই দিক থেকে একটা পরিপক্ক ডিসিশন। কিন্তু এখানে যেটা এখন আলোচনার মধ্যে নতুন করে আবার ডালপালা গজাচ্ছে সেটা হচ্ছে কি, তাহলে কারা তারেক রহমানকে দেশে আসতে বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে? আমরা দেখেছি বর্তমান সরকারের যে প্রেস সচিব, বর্তমান সরকারের যে সরকার প্রধান প্রফেসর ইউনূস, তাদের পক্ষ থেকেই নানাভাবে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে নানাভাবে সহায়তা, সহযোগিতা করার নানা রকম অভিপ্রায় দেখানো হচ্ছে, পত্রপত্রিকার সেগুলোতে নিউজ আসতেছে। সুতরাং আমরা তাহলে বুঝতে পারছি না যে তারেক রহমানের পেছনে কারা তার দেশে আসার পথে বড় একটা বাধা। আমরা দেখতে পেয়েছি তারা ৮০ কোটি ১০০ কোটি টাকা দিয়ে নতুন ব্লু প্রুফ গাড়ি কিনছে, তাদের থাকার জন্য গুলশানে বিশাল বাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে অথবা যে বরাদ্দকৃত কাগজপত্র তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমন ব্যাপার-স্যাপার। তাহলে এ অবস্থায় আমাদেরকে একটা হয়তো আমরা অনেক কিছু অনুমান করতে পারি। যেমন আমরা দেখেছিলাম ১/১১ সরকার তারেক রহমানকে অথবা তখনকার যে সরকার ছিল তাদের উপরে ক্র্যাকডাউন করেছিল তারেক রহমান এবং খালেদা জিয়া অথবা শেখ হাসিনা। -2 ফর্মুলার কথা সামনে চলে আসছে, জয় সেটা নিয়ে নানা রকমের কথা বলতেছে। অথবা ১/১১ সরকারের যে -2 ফর্মুলা ছিল, সেই ফর্মুলাতে যারা খুব বেশি ইন্ধন দিয়েছিল সেই শক্তিগুলা এখন বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ড অ্যাক্টিভ আছে। সেনাবাহিনী তো সবসময় বাংলাদেশের শক্তিশালী, সুতরাং সেনাবাহিনী
যেহেতু ১/১১ সরকারের সময় ভূমিকা রেখেছিল, যত যত সিদ্ধান্ত হয়েছিল সেগুলো সেনাবাহিনীর অফিসারদের মধ্য দিয়ে এসেছিল, এবং সেই অফিসাররা এখন মোটামুটি সেনাবাহিনীতে অনেক শীর্ষ পদ হোল্ড করে। সুতরাং সেটার কোনো ভূমিকা আছে কি না সেটা আমরা হয়তো অনুমান করতে পারি যে তারেক রহমান হয়তো সেখান থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। আরেকটা হতে পারে ইন্ডিয়া। আমরা দেখেছিলাম যে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ইন্ডিয়ার সাথে তখনকার সময়ে অনুপ চেটিয়া, তারপরে আমরা দেখেছিলাম যে 10টা অস্ত্র মামলা, এগুলো নিয়ে ইন্ডিয়ার সাথে বেশ বড় একটা বিবাদ ছিল বিএনপি সরকারের, এবং তারই ফলশ্রুতিতে বিএনপি সরকার আসলে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল, সেটাই বিজ্ঞজনরা মনে করে। সুতরাং এই অবস্থায় এই জিনিসটাও আলোচনায় চলে আসছে, তাহলে ইন্ডিয়া কি এখানে খুব বড় একটা ভূমিকা রাখছে, ইন্ডিয়ার যেই গোয়েন্দা সংস্থা তারা কি এখানে বড় একটা ভূমিকা রাখছে, অথবা তারেক রহমান তার নিজের প্রাণ বা জান যেটাই বলেন সেটা নিয়ে কি খুব সংশয়ে আছে। নানা কিছু সামনে চলে আসছে এখন। আবার নানা রকমের লোকজন বলছে যে তারেক রহমান তো এখন ব্রিটেনে আছেন, রিফিউজি হিসেবে আছেন, শরণার্থী হিসেবে আছেন, অথবা যেটাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। সুতরাং এই অবস্থায় তাকে তার পাসপোর্টটা বুঝিয়ে দিতে হয়েছে সরকারের কাছে। এখন তার আসলে তেমন করে পাসপোর্ট নাই, কাগজপত্র নাই। তিনি যদি বাংলাদেশে চলে আসেন তাহলে তাকে আর ব্রিটেনে যাওয়ার হয়তোবা সুযোগ দেওয়া নাও হতে পারে। এই অবস্থায় তারেক রহমান কি বাংলাদেশে নির্বাচন পরবর্তী সরকার গঠিত হলে সরকারের শীর্ষ পদে তা মানে তিনি কি নিশ্চয়তা চাচ্ছেন, তিনি কি মানে কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছেন না, এমন একটা ব্যাপার। আমরা যতদিন পর্যন্ত না তারেক রহমান নিজে থেকে সে কথাটা বলবেন ততদিন পর্যন্ত আমরা সে ব্যাপারে হয়তো নিশ্চিত কিছু বলতে পারি না। তবে এতদিনে যে ঢালপালাগুলো ছিল সেই ঢালপালাগুলো অনেক কিছুই কিন্তু কাটা হয়ে গেছে। যেমন সরকার বলে দিচ্ছে যে আমাদের দিক থেকে কোনো রকমের বাধা নেই, তাহলে কারা বাধা? হাসিনা সরকার দেশ ছেড়ে চলে গিয়েছে, মামলা হামলা ঘামলা ওগুলো এখন আর নাই, তাহলে কি তারেক রহমানকে দেশে আসতে বাধাগ্রস্ত করছে? আপনারা কি মনে করছেন মন্তব্যতে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আমাদের 17 বছরের যে আন্দোলন সংগ্রামের প্রেরণা, বাংলাদেশের মোস্ট আইকনিক পার্সন স্বাধীনতা উত্তর বাংলাদেশে। গণতন্ত্র বলতে আমরা যাকে বুঝি, আপসহীনতা বলতে যাকে বুঝি, বাংলাদেশ বলতে আমরা যাকে বুঝি, স্বাধীন বাংলাদেশ। তিনি অসুস্থ আছেন। তিনি খুব অল্প বয়সে স্বামী হারিয়েছেন, জেলে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, তার ছোট ছেলেকে হারিয়েছেন, তার বড় ছেলে লন্ডনে আছে। দেশে তিনি গত 17 বছর ধরে মোটামুটি আত্মীয়হীন অবস্থায় একাই নিঃসঙ্গ কাটাচ্ছেন, নানা রকম দমনপীড়নের শিকার হয়েছেন। বাংলাদেশের এই মহিষী নারীর জন্যে আল্লাহ যাতে তাকে হায়াতের তাইয়েবা দান করেন, তার সকল কষ্ট লাঘব করে দেন, বাংলাদেশের জন্য যেটা ভালো সেই পথে যাতে বাংলাদেশকে আল্লাহ পরিচালিত করেন, সেজন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।